পর্যায় সূত্র আছে। পর্যায় সূত্র কয়টা? চারটা। পর্যায় সূত্র চারটা। এক হচ্ছে আমাদের ডোবেরেনের ত্রয়ী সূত্র, নিউল্যান্ডের অষ্টক সূত্র, মেন্ডেলিফ পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্র, মেন্ডেলিফের পর্যায় সূত্র, আর হলো আধুনিক পর্যায় সূত্র। তো জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের এই সূত্রগুলা ক্লিয়ার থাকা লাগবে। জ্ঞানমূলক প্রশ্ন আমাদের একে যেগুলো আসে কয়ের জন্য এগুলো আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করব। ডোবেরেনের ত্রয়ী সূত্রটা কি বলছে বলতো? তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি। তাই নয়? নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি বলছে? মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের উচ্চক্রম অনুযায়ী সাজালে। উচ্চক্রম মানে কি? ছোট থেকে বড়। তাহলে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভরের উচ্চক্রম অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলের সাথে প্রথম মৌলের ধর্ম মিলে যায়। বুঝতে পারছি? এটাকে বলতেছি আমরা নিউল্যান্ডের অষ্টক সূত্র। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তারপর হচ্ছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ঠিক আছে? এখন দেখো এটা হচ্ছে আমাদের প্রথম মৌল। তাহলে অষ্টম মৌল কোনটা আসতেছে আমাদের? 2, 3, 4, 5, 6, 7। অষ্টম মৌল হচ্ছে আমাদের সোডিয়াম। তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী যে প্রথম মৌলের সাথে প্রতি অষ্টম মৌলের ধর্ম মিলে যায়, এবং এটা কিন্তু মিলে যায় কারণ লিথিয়াম হলো একটা ক্ষার ধাতু, একই সাথে সোডিয়ামও হলো ক্ষার ধাতু। এখানে লক্ষণীয় বিষয় দেখো, আমরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোকে লিখি নাই। কারণ কি? কারণ নিউল্যান্ড যখন সূত্রটা প্রদান করে তখন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয়নি। বুঝতে পারছি? এই আবিষ্কৃত না হওয়ার কারণে তার এই সূত্রের মধ্যে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোকে পাই না। পরবর্তীতে যখন নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কৃত হয় তখন কিন্তু নিউল্যান্ডের এই অষ্টক সূত্রটা আর টেকে না, কারণ তখন আমাদের 8 নাম্বার মৌল আসবে নিয়ন। আমরা যদি সিরিয়ালি যাই তাহলে ফ্লোরিনের পর 8 নাম্বার মৌলটা আসবে কি? নিয়ন। তখন প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের কিন্তু ধর্মের আর মিল থাকতেছে না। এর জন্য পরবর্তীতে আসছে হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাই নয়? এই মেন্ডেলিফের পর্যায় সূত্রতেও কিন্তু আমাদের একটা ত্রুটি আছে। ত্রুটি কোথায়? আমরা যদি পারমাণবিক ভর অনুযায়ী সাজাই তাহলে দুইটা জায়গায় প্রবলেম দেখা যায়। একটা হলো পটাশিয়াম এবং আর্গনের ক্ষেত্রে, আরেকটা হলো আমাদের টেলুরিয়াম এবং আয়োডিনের ক্ষেত্রে। পটাশিয়ামের পারমাণবিক ভর কত? 39, আর্গনের 40। তাই নয়? তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী আমাকে পটাশিয়ামকে বসাতে হবে আর্গনের জায়গায়, আর আর্গনকে বসাতে হবে পটাশিয়ামের জায়গায়। তো তখন কিন্তু ধর্মের মিল থাকবে না। বুঝতে পারছো? সৌরভ, বুঝি পেয়েছিস? এইখানে দেখো, এই যে আর্গন ভর কততে আছে? 40। আর তারপরে এই যে পটাশিয়াম তার আবার 39। তো হিসাব অনুযায়ী কি হবে? 39 আগে আসবে, তারপর 40 যাবে। এই জায়গাটাতে একটা ত্রুটি দেখা যায়। আরেকটা হচ্ছে আমাদের টেলুরিয়াম আর হচ্ছে আয়োডিন। দেখো আয়োডিনের ভর কত? 127, আর টেলুরিয়াম 140।
28। তাহলে হিসাব অনুযায়ী মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী আয়োডিনকে বসাতে হবে টেলুরিয়ামের জায়গায়, টেলুরিয়ামকে বসাতে হবে আয়োডিনের জায়গায়। তো এভাবে যদি আমরা বসাই তখন কিন্তু মৌলসমূহের ধর্মের মিল থাকতেছে না। তো এটাই হচ্ছে আমাদের মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটি। এটা সমাধানের লক্ষ্যে পরবর্তীতে আসছে হলো আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র সেম একই, শুধু পারমাণবিক ভরের জায়গায় বসাবো হলো পারমাণবিক সংখ্যা। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা হলো আধুনিক পর্যায় সূত্র। বুঝা গেল? তোমরা একটা প্রশ্ন লিখবা সবাই, সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রের ত্রুটি গুলো লিখো। কোথায় কোথায় ত্রুটি পাওয়া যায়? একটা হলো পটাশিয়াম আর্গন আর হলো টেলুরিয়াম আয়োডিন। এই ত্রুটিগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। তোমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য অবশ্যই এই পর্যায় সূত্র চারটা আত্মস্থ করবা, মুখস্থ নয়। অবস্থা নির্ণয় করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এবং এটার পিছনে আমরা স্টার দিব হলো ব্রাজিল স্টার। কয়টা স্টার হবে? 5 স্টার। ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকবারই পরীক্ষায় আসে। সিকিউ গ নম্বরে আমাদের মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। আমরা এই অবস্থান নির্ণয় করা শিখব। তোমাদের মধ্যে ইলেকট্রন বিন্যাস এখনো পারো না কে কে? সবাই পারো? না স্যার, গোলমাল হয়ে যায়। গোলমাল বলতে স্যার ফুল লেগে বসে সেটা ইয়ে হয়। আচ্ছা, আমরা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে অবস্থান নির্ণয় করব। দেখো আমরা 3টা মৌলের করব। আমার খুব পছন্দের ফেভারিট এলিমেন্ট মৌল সোডিয়াম। তারপর করব হচ্ছে আমরা সালফার, আর আমরা করব হচ্ছে কপার। কপার করি। ঠিক আছে? এই 3টা মৌলের অবস্থান নির্ণয় করব। সর্বপ্রথম আমাকে কি করতে হবে? আগে ইলেকট্রন বিন্যাস করতে হবে, কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই আমরা মৌলের অবস্থান নির্ণয় করব। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি? যারা যারা ইলেকট্রন বিন্যাস পারো না তারা একটু খেয়াল রাখো। আমরা একটা ছন্দ পড়ছিলাম। ছন্দটা কি? শোনো শোনো প্রিয়া শোনো শোনো। ঠিক আছে? এস এস অরবিটাল শুরু হয় প্রথম শক্তি স্তর থেকে। তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। আর পি অরবিটাল শুরু হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে। তাহলে এটা হবে 2p। এখন এস অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। এটা 2 6। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের 10। সোডিয়াম হলো 11, আর এখানে হবে একটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার পর আমাদেরকে দুইটা জিনিস নির্ণয় করতে হবে। একটা হলো পর্যায়, ওই মৌলটার পর্যায় কত, আর ওই মৌলটার গ্রুপ নাম্বার কত। পর্যায় কাকে বলে? পর্যায় সারণীর কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি? যে পর্যায় সারণীতে 7টা আনুভূমিক সারি থাকে। এই আনুভূমিক সারিগুলোকে বলা হয় পর্যায়। 18টা খাড়া স্তম্ভ থাকে। এই খাড়া স্তম্ভগুলোকে বলা হয় গ্রুপ। ঠিক আছে? প্রথম পর্যায়ে মৌল থাকে কয়টা? 2টা। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল থাকে 8টি করে। তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চমে থাকে আমাদের 18টা করে। ষষ্ঠ এবং সপ্তমে থাকে 32টা করে। ঠিক আছে? এবং পর্যায় সারণীর নিচে দেখবা যে 2টা আলাদা সারি আছে, ল্যান্থানাইট আর হলো অ্যাক্টিনাইট সারি। এই 2টা সারি মূলত ষষ্ঠ এবং
সপ্তম পর্যায়ের মৌল, কিন্তু তাদেরকে আলাদাভাবে নিচে স্থান দেওয়া হয়েছে। দুইটা কারণ, একটা হলো পর্যায় সারণীর সৌন্দর্য বর্ধনের জন্য, আরেকটা হলো এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড শ্রেণীর যে মৌলগুলো আছে এদের ধর্মের মিল খুবই কাছাকাছি, যমজ ভাই বোনের মতো। দেখো নাই, যারা যমজ টুইন যারা, তাদের কি হয় মানে সেম একই, শুধু সামান্য কোনো না কোনো জায়গায় একটু পার্থক্য আছে। তো এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও তাই, তাদের ধর্মের মিল একদম পুরো একই, শুধু সামান্য কিছু পার্থক্য থাকে। তো এজন্য এই মৌলগুলোকে আমরা পর্যায় সারণীর নিচে অবস্থান দিছি, আমরা দেই নাই, বিজ্ঞানীরা দিছে, তাই নয়? এখন আমরা এই সোডিয়ামের পর্যায় নির্ণয় করব। পর্যায়ের ক্ষেত্রে সবাই একদম ভালো করে মাথায় রাখবা, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাই মৌলের পর্যায় নির্দেশ করবে। কি বললাম? ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ মানে ইয়েটা মৌলটার ইলেকট্রন বিন্যাস করব, করার পর সর্বশেষ যে শক্তি স্তরটা থাকবে, শক্তি স্তরটা ওই মৌলের পর্যায় নির্দেশ করবে। তাহলে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত? কত? এস কি শক্তি স্তর? এই যে সামনে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের শক্তি স্তর নির্দেশ করে, আর ওই যে এসপি দেখতেছি এগুলো হলো আমাদের উপশক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর কত? 3। তাহলে সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে পর্যায়ের ক্ষেত্রে নিয়ম কি? ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাই পর্যায় নির্দেশ করবে। এবার এটা গ্রুপ নির্ণয় করতে হবে। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের নিয়ম আছে 3টা। প্রথম নিয়মটা কি, যে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, আরেকবার বলি, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাতে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখতেছি সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল। এস অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? একটা 3টা কে বলছে? একটা ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে সোডিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 1। বুঝা গেল? এবার সালফার, শোনো শোনো, ক্রিয়া শোনো। এস শুরু হয় আমাদের 1 থেকে, তাহলে 1 2 3। পি শুরু হয় 2 থেকে। এবার ইলেকট্রন বসাই আমরা 2 2 6। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 2, কয়টা হচ্ছে? 12। সালফার কত? 16। তাহলে শোনো শোনো প্রিয়া শোনো, আবার হলো প্রিয়া শোনো। এটা 2p হলে এটা হবে আমাদের 3p। এখানে ইলেকট্রন দিতে হবে আমাদের 4। বুঝো নাই? আচ্ছা, এখন আমরা কি নির্ণয় করব? প্রথমে পর্যায়। আদনান, সালফারের সর্বশেষ শক্তি স্তর কত? 3, তাই নয়? এই যে এটা হলো আমাদের সর্বশেষ শক্তি স্তর। তাহলে সালফারের পর্যায় কত? 3। সালফার হলো তৃতীয় পর্যায়ের মৌল। এবার গ্রুপ নির্ণয় করতে হবে। গ্রুপের বেলায় আমাদের আরেকটা নিয়ম আছে, সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। আরেকবার বলি, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে এস ও পি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে আর পি অরবিটাল আছে। ইলেকট্রন কত আমাদের? 4 আর 2 6। 6 এর সাথে যদি আমরা 10 যোগ করি 16। তাহলে সালফার হলো তৃতীয় পর্যায়ের গ্রুপ 16 এর মৌল। বুঝা গেল? কপার, কপারের ইলেকট্রন বিন্যাস আমরা করি শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস হলো। আমরা এতদূর যাবো না, এখানে কি পর্যন্ত দেখি। এস শুরু হয় কত থেকে? 1 থেকে। তাহলে আগে এস গুলোকে চিহ্নিত করি, 1 2 3 4। পি শুরু হয় কত থেকে? 2।
2 থেকে, তাহলে 2p 3p। ডি শুরু হয় কত থেকে? তৃতীয় শক্তি স্তর থেকে, তাহলে এটা হবে আমাদের 3d। কারণ আমরা ইলেকট্রন বসাই 2 2 6 2 6 2 9, তাই নয়? এটা তো আমাদের কপার ইলেকট্রন বিন্যাস, তাই কি? আমরা কিন্তু এটা পড়ছি, সবাই জানি যে কপার ইলেকট্রন বিন্যাস কিন্তু সাধারণ নিয়ম মেনে চলে না। এখানে কি হবে? এটা হবে আমাদের 4s 1, এটা হবে 3d 10। তোমাদের মধ্যে কে বলতে পারবে কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? আমরা জানি যে কোনো ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তর যদি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটি সঠিক হয়, কিন্তু সঠিক নয়, স্থিতিশীল হয় বা সুস্থিত লাভ করে। তাহলে কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে কোনো অরবিটাল অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ হলে সেই মৌলটি বা সেই ইলেকট্রন বিন্যাসটি অধিক স্থিতিশীল হয়। এই অধিক স্থিতিশীলতা লাভের জন্য কপার কি করে? 4s অরবিটাল হতে একটি ইলেকট্রন 3d টেনে, তখন এটা হয় 4s 1 আর d হয় আমাদের 3d 10। যার কারণেই ক্রোমিয়াম, কপার, সিলভার এদের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। এটা আমাদের আগের অধ্যায়ে কিন্তু পড়ানো হয়েছে, তো তোমরা এটা একটু ভালো করে পড়বা, যদিও বা পদার্থের গঠন আমরা আরো একবার পড়ব। আচ্ছা, এখন কপারের সর্বশেষ শক্তি স্তর কত? সাব্বির বলো দেখি, কপারের সর্বশেষ শক্তি স্তর কত? 3। তুমি বলো দেখি, কপারের সর্বশেষ শক্তি স্তর কত? বসো। এখানে দেখো একটা জিনিস, এই যে 4s এটাকে আমরা আগে লিখছি আর 3d টাকে পরে লিখছি। আমরা যদি চাই 3d টাকে আগে লিখতে পারবো, 4s টাকে পরে লিখতে পারবো। তো এখানে লেখার উদ্দেশ্য হলো যে 4s অরবিটালের কিন্তু শক্তি কম, যার কারণে এটাকে আমরা আগে লিখছি, 3d টাকে পরে লিখছি। তোমরা যদি এটা লিখতে চাও, এটা হলো আমাদের 3d 10 4s 1, এটাও সঠিক। এখন খেয়াল করো, কপারের সর্বশেষ শক্তি স্তর কত? 4। বুঝা গেছে? তো এই অরবিটাল গুলাকে কোথায় থাকুক, এই 3d যদি পরে থাকে 4s যদি আগে থাকে, আমরা খেয়াল করব হচ্ছে ইলেকট্রন বিন্যাসটাতে এই সর্বোচ্চ সংখ্যা কত আছে। সর্বোচ্চ সংখ্যা কত আমাদের? 4। তার মানে সর্বশেষ শক্তি স্তর হলো 4। তাহলে কপারের পর্যায় কত হবে? 4। পর্যায়ের বেলায় একদম বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার। ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরটাই ওই মৌলের পর্যায় নির্দেশ করে। এবার গ্রুপ নির্ণয় করতে হবে। তো গ্রুপের বেলায় আমাদের আরেকটা নিয়ম আছে। নিয়মটা হলো সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল এবং তার পূর্বের শক্তি স্তরে d অরবিটাল থাকলে d অরবিটাল এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার গ্রুপ নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? আরেকবার বলি, ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকবে এবং তার পূর্বের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে d আর s এর ইলেকট্রন যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করতে হবে। তাহলে d আমাদের ইলেকট্রন আছে কয়টা? 10টা। s এ আছে কয়টা? একটা। তাহলে তার গ্রুপ নাম্বার হবে কত? 11। এই যে এখানে খেয়াল করো, সোডিয়ামের ক্ষেত্রে আমাদের সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, কিন্তু তার পূর্বের শক্তি স্তরে কিন্তু কোনো প্রকার d অরবিটাল নাই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই 3 নাম্বার নিয়মটা প্রযোজ্য নয়। বুঝতে পারছি? তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল দেখব এবং তার পূর্বের শক্তি স্তর লক্ষ্য করব সেখানে d অরবিটাল আছে কিনা। যদি d অরবিটাল থাকে তাহলে d আর s এর ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। বুঝা গেছে? তাহলে গ্রুপের ক্ষেত্রে নিয়মটা আমরা আরেকবার আসি। নিয়ম হলো 3টা। প্রথম নিয়মটা কি? ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। আরেকটা নিয়ম কি? সর্বশেষ শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তাহলে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে। আরেকটা কি? সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল এবং তার পূর্বের শক্তি স্তরে d অরবিটাল থাকলে s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে ওই মৌলে গ্রুপ নির্ণয় করতে হবে।
বোঝা গেল? স্যার মনে করেন ডিটা সামনে দিলেন, ওরা পরে ছিল, পরেরটাও যোগ করলে তো হবে। হ্যাঁ, এখানে এখানে খেয়াল করো, আমাদের যদি এইভাবে লিখতাম যে 4s আর হলো 3d, তো এই d অরবিটালটা কততম শক্তি স্তরে আছে? 3 নাম্বার শক্তি স্তরে। s অরবিটালটা কত নাম্বার শক্তি স্তরে আছে? 4। তার মানে চতুর্থ শক্তি স্তরে s অরবিটাল এবং তার পূর্বের শক্তি স্তর অর্থাৎ 3 এ আমাদের d অরবিটাল উপস্থিত, যার কারণে এই d এবং s এর ইলেকট্রন যোগ করে আমাকে গ্রুপ নির্ণয় করতে হবে। বুঝতে পারছি? তো এভাবে তোমরা এটা করবা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মৌলের অবস্থান নির্ণয়। এখন আমাদের এখানে একটা বিষয় আছে, আমরা পরীক্ষায় যখন এই প্রশ্নগুলো আসে আমরা কি করি, ইলেকট্রন বিন্যাস করে খালি এতটুকু কাজ করে দিই। এই কাজটা কিন্তু করা যাবে না। আমাদেরকে সিকিউতে অবশ্যই ব্যাখ্যা করে বলতে হবে যে কেন ওই মৌলটার পর্যায় নাম্বার 3 হলো এবং কেন তার গ্রুপ নাম্বার 1 হলো। আমাকে ওই যে নিয়মটাও কিন্তু ওখানে উল্লেখ করতে হবে। বুঝতে পারছি? যেমন আমরা একটা করি ডেমো। ধরো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s2 3p1। বুঝতে পারছি? তো আমরা এখন ব্যাখ্যা লিখবো কিভাবে, যে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তর 3। আমরা জানি সর্বশেষ শক্তি স্তরটি মৌলের পর্যায় নির্দেশ করে, সুতরাং অ্যালুমিনিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। বুঝা গেল? তারপর গ্রুপের বেলায় আমরা লিখব যে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে s ও p অরবিটাল উপস্থিত। আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে s ও p অরবিটাল থাকলে তার ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। সুতরাং অ্যালুমিনিয়ামের গ্রুপ নাম্বার হবে, যোগ করে দেখাবো, 2 আর 3, তার সাথে 10 যোগ করে 13। সুতরাং অ্যালুমিনিয়াম 13 নং গ্রুপের মৌল। বুঝা গেল? এভাবে আমাদেরকে ব্যাখ্যা করে এটা বলতে হবে যে কেন পর্যায় এত হয়েছে, কেন গ্রুপ নাম্বার এত হয়েছে। আমরা শুধু এই যে পর্যায় আর এই গ্রুপ এইভাবে লিখে দেব না, তাহলে কিন্তু নাম্বার কম আসবে। বুঝতে পারছি তো নাকি? এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটা হলো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। প্রশ্নটা সবাই লেখো। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তো এটা আমাদের যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে আমরা অ্যান্সার করব কি? কেউ বলতে পারবা কেন ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি? কে বলতে পারবে? দেখো আমরা একটু আগেই কি করলাম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলটার অবস্থান নির্ণয় করলাম, তাই নয়? তাহলে এটা কিন্তু একটা যুক্তি আমরা দিতে পারি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান নির্ণয় করা যায়। তারপর আর কি কি করতে পারি আমরা, ইলেকট্রন বিন্যাস করে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস কাঠামো একই হলে মৌলটির রাসায়নিক ধর্ম একই রকম হয়। কথাটা বুঝতে পারছি? একটু খেয়াল করো, আমরা গ্রুপ 1 এর যদি করি, লিথিয়ামের ক্ষেত্রে কি আসবে আমাদের 2s1, সোডিয়ামের ক্ষেত্রে কি আসবে 3s1, পটাশিয়ামের ক্ষেত্রে কি আসবে 4s1, রুবিডিয়ামের ক্ষেত্রে কি আসবে 5s1। তো সবগুলোরই কাঠামো কি রকম, ns1, তাই নয়? তাহলে বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামোটা একই রকম হওয়ার ফলে এদের রাসায়নিক ধর্ম কি হবে, একই রকম হবে। আরেকটা বিষয় কি, যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, s p d f। সর্বশেষ ইলেকট্রনটা s অরবিটালে থাকলে ওই মৌলটা s ব্লক মৌল হবে, সর্বশেষ ইলেকট্রনটা p অরবিটালে থাকলে সেটা p ব্লক, সর্বশেষ ইলেকট্রনটা যদি d অরবিটালে থাকে তাহলে সেটা d ব্লক। আচ্ছা তোমরা বলো তো সালফার
কোন ব্লকের মৌল? এস পি ডি এফ কোন ব্লক? কোন ব্লকের? পি ব্লক মৌল। কারণ কি? কারণ তার সর্বশেষ ইলেকট্রনটা আমাদের পি অরবিটালে আছে, যার কারণে সালফার হলো পি ব্লক মৌল। তাহলে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি হওয়ার কারণগুলো হলো যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয় করা যায়, বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো একই রকম হলে মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই রকম হয়, আবার কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা মৌলসমূহকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। তো এই সব কারণেই ইলেকট্রন বিন্যাস হলো পর্যায় সারণীর মূল ভিত্তি। বুঝতে পারছি? এবার আরেকটা জিনিস, হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। হাইড্রোজেন ও হিলিয়ামের অবস্থান, তোমরা সবাই একটা জিনিস খেয়াল রাখবা যে আমাদের কিছু উদ্দীপক তৈরি করা হয়, উদ্দীপক গুলাতে দেখবা যেমন পর্যায় সারণী দেয়া থাকে, দিয়ে আমাদের কিন্তু যে এ বি সি ডি দিয়ে মৌলগুলো দেয়া থাকে, আমাদেরকে মৌলটা চিহ্নিত করা হয়েছে। আমাদেরকে অবশ্যই পর্যায় সারণীটা কিন্তু মানে চোখ বন্ধ করলে যাতে দেখা যায় যে কোথায় কোন মৌলটা আছে, এরকম একটা ধারণা থাকতে হবে। বোঝা গেছে? যেমন প্রথম পর্যায়ে মৌল থাকে আমাদের হাইড্রোজেন আর হলো হিলিয়াম, তাই নয়? দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, তারপর হচ্ছে আমাদের বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা হচ্ছে আমাদের 1 নং গ্রুপ, এটা 2। এটা কিন্তু হবে আমাদের 13 থেকে 13, 14, 15, 16, 17, এটা হচ্ছে আমাদের 18। আর এখানে আছে আমাদের আমি লিড নিলাম ভাষাকে, ওটা কাজ লেগে নাই। আচ্ছা ঠিক আছে, জানাই গেল 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তারপর আমরা পড়ছি কত পর্যন্ত? 30 পর্যন্ত, তাই নয়? তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে 4 নম্বরে আসবে কি আমাদের? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তারপর জার্মেনিয়াম, সেলেনিয়াম, এইভাবে যা যা আছে। বুঝা গেল? এই জিনিসটা একটু কিন্তু আমাদেরকে মাথায় রাখা লাগবে, তাহলে আমরা ওই যে উদ্দীপক গুলাতে এ বি সি ডি চিহ্নিত করতে পারবো। এখন একটা খেয়াল করো, হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি আমাদের? 1s1, তাই নয়? এখন ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতেছি? সর্বশেষ শক্তি স্তর কত? 1। তাহলে তার পর্যায় কত হবে? 1। সর্বশেষ শক্তি স্তরে কি অরবিটাল আছে? শুধুমাত্র s অরবিটাল। তাহলে s অরবিটালে ইলেকট্রন সংখ্যাই হবে হিলিয়ামের গ্রুপ নাম্বার। তাহলে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তার গ্রুপ হবে কত? এই জায়গাটাতে হবে আমাদের হিলিয়ামের অবস্থান। কিন্তু আমরা হিলিয়ামকে অবস্থান দিছি কোথায়? 18 নং গ্রুপে। কারণ কি? কারণ হলো যে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, আর গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে এগুলো হলো মৃৎক্ষার ধাতু। একটা নিষ্ক্রিয় গ্যাসকে যদি আমরা মৃৎক্ষার ধাতুর সাথে বসাই তাহলে ধর্মের মিল ঠিক থাকে না। এজন্য আমরা কি করছি? হিলিয়ামকে 18 নং গ্রুপে বসানো হয়েছে। বুঝতে পারছো? হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হওয়ার কারণে তাকে গ্রুপ 2 এ অবস্থান দেয়া হয় না, কারণ তখন ধর্মের মিল ঠিক থাকবে না। এই জন্য হিলিয়ামের অবস্থানটা ব্যতিক্রম। হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা একটু ভালো করে খেয়াল করবা। তোমরা বলো তো, হাইড্রোজেন ধাতু না অধাতু? কখনো ধাতু হতে না ছোট কখনো অধাতু হতে না। হাইড্রোজেন ধাতু না অধাতু? হাইড্রোজেন কিন্তু একটা অধাতু, ঠিক আছে? হাইড্রোজেন অধাতু। এখানে একটা বিষয় যে যে সকল মৌলের মধ্যে ধাতব ধর্ম এবং অধাতব ধর্ম দুটোই থাকে তাদেরকে কিন্তু আমরা বলি অপধাতু। কি কি সেগুলো? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে আমাদের অপধাতু, মানে এদের মধ্যে ধাতব ধর্ম আছে, অধাতব ধর্ম আছে। কিন্তু হাইড্রোজেন আমাদের শুধুমাত্র অধাতু, মনে থাকবে সবার। এখন হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও সেটাকে আমরা অবস্থান দিছি কোথায়? 1 নাম্বার গ্রুপে। এবং 1 নাম্বার গ্রুপের এই মৌলগুলো কি আমাদের? ক্ষার ধাতু।
তাহলে একটা জিনিস দেখো যে অধাতু হওয়া সত্ত্বেও হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সাথে বসানো হয়েছে কেন, এর কারণটা কি? তো এটার পিছনে আমরা কয়েকটা যুক্তি দেব। 1 নম্বর যুক্তি হলো যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কাঠামো গ্রুপ 1 এর মতো, গ্রুপ 1 এর মৌলগুলোর মতো। এটা বুঝতে পারছি? আমরা একটু আগেই দেখছিলাম যে NS1 গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে প্রত্যেকেরই বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস কাঠামো কি NS1 টাইপের। এখানে আমরা একটু লিখে নেব যে বহিস্থ স্তরে, বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস কাঠামো গ্রুপ 1 এর মৌলগুলোর মতো, যার কারণে হাইড্রোজেনকে গ্রুপ 1 এ বসানো হয়েছে। আরেকটা যুক্তি কি দিতে পারি, হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী 1, একই সাথে গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনীও 1। তারপর আরেকটা হলো জারণ মান, হাইড্রোজেনের জারণ মান কত? +1। একই ভাবে গ্রুপ 1 এর এই মৌলগুলোরও জারণ মান +1। তো এই সব কারণে আরো একটা জিনিস আমরা বলতে পারি, এই যে গ্রুপ 1 এর মৌলগুলো কি করে, তার বহিস্থ স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। যেমন এই যে সোডিয়াম, সে কি করে, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়, তাই নয়? একই ভাবে হাইড্রোজেনে কিন্তু তার একটা ইলেকট্রন ত্যাগ করে সে H+ আয়নে পরিণত হতে পারে। এটা বোঝা গেছে? এটা বুঝছো সবাই? গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারা সবাই কি করে, তাদের বহিস্থ স্তরে যে একটা ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনটা ত্যাগ করে তারা ক্যাটায়নে পরিণত হতে পারে। একই ভাবে হাইড্রোজেনে ইলেকট্রন আছে কয়টা? একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন ত্যাগ করে সে H+ এ পরিণত হতে পারে, এই গ্রুপ 1 এর মৌলগুলোর মতো। তো এসব কারণে আমরা হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও তাকে গ্রুপ 1 এ অবস্থান দিতে পারি এবং সেটাই করা হয়েছে। এটা বোঝা গেল? তাহলে একটা কারণ কি, যে বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস কাঠামো গ্রুপ 1 এর মৌলগুলোর মতো। আরেকটা হলো কি, যোজনী 1 এবং একই সাথে গ্রুপ 1 এর মৌলগুলোর যোজনীও 1, জারণ মান +1, গ্রুপ 1 এর মৌলগুলোর জারণ মানও +1। আরেকটা কি বলছিলাম, গ্রুপ 1 এর মৌলগুলো তাদের বহিস্থ স্তরের ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারে। একই ভাবে হাইড্রোজেন তার ইলেকট্রনটি ত্যাগ করে H+ ক্যাটায়নে পরিণত হতে পারে। এসব কারণে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1 এ অবস্থান দেয়া হয়েছে। আরেকটা বিষয় সেটা হলো যে এই হাইড্রোজেনকে গ্রুপ 17 তে স্থান দেয়া যাবে কিনা। কি বললাম? গ্রুপ 17 তে স্থান দেয়া যাবে কিনা। গ্রুপ 17 এর মৌল কোনগুলা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, জেনোসাইন, তাই নয়? আর আমাদেরকে বলছে যে হাইড্রোজেনকে আমি গ্রুপ 17 তে বসাতে পারবো কিনা। আমরা কিন্তু হাইড্রোজেনকে গ্রুপ 17 তেও স্থান দিতে পারি। এর পিছনে যুক্তিগুলো কি কি? এই হ্যালোজেন মৌলগুলো সবাই কি অধাতু, একই সাথে হাইড্রোজেনও আমাদের হলো অধাতু। এদের সবারই যোজনী হলো 1, যোজনী 1, একই সাথে হাইড্রোজেনেরও যোজনী 1। এই হ্যালোজেন মৌলগুলোর জারণ মান -1, একই ভাবে হাইড্রোজেনেরও জারণ মান -1। এখান থেকে একটা বিষয় কিন্তু ক্লিয়ার, যখন আমরা হাইড্রোজেনের জারণ মান এখানে কত পাইছি +1, আবার এখানে কত পাইছি -1, তার মানে হাইড্রোজেনের দুইটা জারণ মান সম্ভব, -1 আর হলো +1। বুঝা গেল? আরেকটা বিষয় খেয়াল করো, হ্যালোজেন মৌলগুলার নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন কম থাকে। দেখো যে 18 নং গ্রুপে যে মৌলগুলো আছে, নিয়নের তুলনায় ফ্লোরিনে একটা ইলেকট্রন কম আছে। নিয়নের ইলেকট্রন কয়টা? নিয়নের ইলেকট্রন কয়টা? 10টা। তাহলে নিয়ন অপেক্ষা ফ্লোরিনে একটা ইলেকট্রন কম আছে। আর্গনের ইলেকট্রন কয়টা? 18টা। আর্গন অপেক্ষা ক্লোরিনে একটা ইলেকট্রন কম আছে। একই ভাবে হিলিয়ামের ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে ওর তুলনায় একটা ইলেকট্রন যদি আমরা কম হয় তাহলে কিন্তু আমরা হাইড্রোজেনকে পাবো এই ফ্লোরিনের উপরে, তাই নয়? অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রেও নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা একটা ইলেকট্রন কম থাকবে।
তো এইসব কারণে আমরা হাইড্রোজেনকে গ্রুপ 17তেও স্থান দিতে পারি, কিন্তু হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মই কি হয়, গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে মিলে যায়, এজন্য হাইড্রোজেনকে গ্রুপ 1 এ অবস্থান দেয়া হয়েছে। তবে চাইলে এটাকে গ্রুপ 17তেও স্থান দেয়া যায়। বোঝা গেল? দুইটা প্রশ্নই পড়বা যে হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও গ্রুপ 1 এ রাখা হয়েছে কেন, এবং হাইড্রোজেনকে গ্রুপ 17তে স্থান দেয়া যাবে কিনা বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো বা যুক্তি দাও। বোঝা গেছে? তাহলে এই বিষয়গুলো অবশ্যই তোমরা ক্লিয়ার করবা। মৌলের অবস্থান নির্ণয়, এটা খুব ভালো করে করবা। তোমরা বাসা থেকে এই কয়েকটা মৌলের অবস্থান নির্ণয় করবা। ব্রোমিন, সিলভার, তারপর টাইটেনিয়াম, ইলেকট্রন বিন্যাস করে তারপর হলো রুবিডিয়াম, স্ট্রনজিয়াম। এই মৌলগুলা, এই 5টা মৌলের অবস্থান নির্ণয় করবো বাসায় গিয়ে, ইলেকট্রন ব্যাখ্যা সহ ইলেকট্রন বিন্যাস করবা, করে ব্যাখ্যা আকারে তার পর্যায় কত, তার গ্রুপ কত, এগুলো সবাই লিখে নিয়ে আসবে আগামী দিন। প্রতিদিনে পড়া